অনেক ধন্যবাদ, আপনি সময় দিচ্ছেন। শুরু করবেও নিশ্চয়ই। এখন একটা বড় আলোচনার জায়গা হচ্ছে সংসদের প্রথম অধিবেশন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সেখানে আহ, গুরুত্ব বা মানে একটা লাইমলাইট ছিল রাষ্ট্রপতির ভাষণ নিয়ে। সেটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক ছিল। সেখানে আপনার জন্য যে প্রশ্নটি যে তিনি নানান আওয়ামী লীগ সরকারের নানা সমালোচনা করেছেন এবং শেখ হাসিনা এবং তার ১.৫ দশকের শাসন আমলকে ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদী আমল বলেছেন। এটি কি আসলে আওয়ামী লীগের জন্য একটা চপটাঘাত কিনা? ধন্যবাদ আপনাকে। আসলেই না। কারণ সংসদের নিয়মটি রয়েছে যে এটা যে ভাষণটি পাঠ করবে সেটা যে দল ক্ষমতায় আছে তারা তৈরি করবে এবং পরবর্তীতে মন্ত্রী পরিষদের সবাই সেটি পাশ হয়ে গেলে সেই বড় একটি বক্তৃতা ১০০ পৃষ্ঠার সেটি সংক্ষিপ্ত করে কয়েকটি পৃষ্ঠায় পাঠ করবে। এটা রাষ্ট্রপতির দায়িত্ব। তবে এখানে একটা কথা বলতে পারি, সেটি হচ্ছে আমাকে এই শাহাবুদ্দিন চুপ্পু আমাদের সেই রাষ্ট্রপতিকে দেখে মনে হয়েছে তিনি সত্যিকার অর্থেই দলীয় রাষ্ট্রপতি। যখন তিনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি ছিলেন তখন আওয়ামী লীগের কথা শুধুমাত্র সংসদে বক্তৃতা নয়, সর্বত্রই বলেছেন হুম। আওয়ামী লীগের দলীয় রাষ্ট্রপতি হিসেবে। পরবর্তীকালে তত্ত্বাবধায়ক ঠিক না, অন্তর্বর্তীকালীন সময়ে তিনি চেষ্টা করেছেন তাদের সাথে মিশে যেতে, কিন্তু তৎকালীন ওই জামাতে ইসলাম ছাত্ররা তাদেরকে বাধা দেওয়ার কারণে তিনি সেই সুযোগটি পাননি। হয়তো মনে মনে দুঃখ পেয়েছেন যে এইখানে হয়তো বা তার মোসাবিটা কাজে লাগেনি। আর তৃতীয় যেটি করলেন, তিনি বাংলাদেশের যে পার্লামেন্টে ১২ তারিখে বক্তৃতা দিলেন। বিএনপি যেহেতু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ, সুতরাং বিএনপিকে সন্তুষ্ট করার জন্য তিনি বিএনপি লেখা বক্তৃতা পড়েছেন এবং এবং বিভিন্ন অনুষ্ঠানে দেখবেন বিএনপির পক্ষে কথা বলছেন, অর্থাৎ আপাতমস্তক তিনি যে শপথ নিয়েছেন রাষ্ট্রপতি হিসেবে সারা বাংলাদেশের জনগণের জন্য, সেটি না করে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন দলকে সমর্থন করার চেষ্টা কিন্তু করছেন। এই যে একজন দলীয় ব্যক্তিকে, যিনি মানে এই ধরনের একজন ব্যক্তিকে আপনারা রাষ্ট্রপতি হিসেবে আপনাদের সময় একমাত্র তিনি ছিলেন, যখন তার রাষ্ট্রপতি নিয়োগটা হয় কোনো প্রতিদ্বন্দ্বিতাও ছিল না, তিনি একমাত্র ছিলেন, আপনারা মনোনয়ন দিয়েছেন, গ্রহণ করেছেন এবং রাষ্ট্রপতি আপনারাই তখন সংসদে ছিলেন, মেজরিটি করেছেন। আপনারা কি এটার জন্য অনুশোচনা করেন যে এরকম একজন ব্যক্তিকে আপনারা রাষ্ট্রপতি বানিয়েছেন? বাংলাদেশের ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন, দু একটি ব্যতিক্রম বাদে এই ঘটনা কিন্তু প্রত্যেকটি সরকারের সময় ঘটেছে। এবং এই কারণে বাংলাদেশ যে এখনো পূর্ণাঙ্গ গণতান্ত্রিক দেশ হিসেবে এখনো সফল হতে পারেনি হয়তো বা অন্যতম কারণ। মানে আপনি কিরকম দেখে ঘটনা ঘটেছে? বিএনপির সময় হ্যাঁ, হ্যাঁ। বিএনপির সময় প্রফেসর বদরুদ্দোজা চৌধুরী, তাকে কিন্তু দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়েছিল। কিন্তু দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি তৎকালীন প্রয়াত জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে না যাওয়ার কারণে তাকে কিন্তু হেনস্থা হয়ে রেল লাইনের উপর দিয়ে দৌড়ে পালিয়ে কিন্তু কোনোভাবে জীবন রক্ষা করতে হয় এবং রাষ্ট্রপতি হিসেবে টিকে থাকতে পারেনি। যদি কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া হয় রাষ্ট্রের ক্ষেত্রে, সে যে কোনো দলের জন্য ক্ষেত্রে বলছি, সেটা রাষ্ট্র এবং জনগণ তার জন্য সাফার করে। মানে ধরেন হয়তোবা হেনস্থা করার একটা সমালোচনা আপনি করতে পারেন, কিন্তু রাষ্ট্রপতি হিসেবে বদরুদ্দোজা চৌধুরীর নিয়োগ সেটি কিভাবে খুব মানে এরকম যেটি মানে দলীয় শাহাবুদ্দিন নিয়োগ, চুপ্পুর তিনি মতো নিয়োগ কিনা? সেই দলের প্রথম প্রথম মহাসচিব ছিলেন, তিনি প্রতিষ্ঠাতাদের অন্যতম ছিলেন, হুম। অর্থাৎ একমাত্র বিচারপতি শাহাবুদ্দিন ছাড়া এবং সম্ভবত আবু সাদাত, মোহাম্মদ সায়েম, হুম। এনারা ছাড়া সবাই দলীয় রাষ্ট্রপতি ছিল হুম। বাংলাদেশের ইতিহাসে হুম। এবং তারা দলের পারপাস সার্ভ করেছে। অথচ যখন তারা শপথ নেন, তারা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের স্বার্থ রক্ষার জন্য শপথ নেন। নিয়মটি যদি এখন বিএনপি মানে চায়, দলের তারা যেহেতু পারপাস সার্ভ করাটাকে চক্ষু লজ্জাহীন ভাবে সার্ভ করেন যেমনটা এখন দেখা যাচ্ছে। মানে ধরেন এর আগে আপনাদের জাস্ট ইমিডিয়েট আগের কথা যদি বলি, রাষ্ট্রপতি আব্দুল হামিদ ছিলেন। তার যে সেই সময়ের একটা গ্রহণযোগ্যতার ব্যাপারে শুনতাম শুনতাম যে তিনি মানে অন্যান্য দলগুলোকে যখন ডাকেন তারা যেভাবে রেসপন্স করতেন, মানে তখন তার ব্যাপারে যে একটা ধারণা ছিল বা গ্রহণযোগ্যতা ছিল, সেটি কি আপনাদের সবশেষ নিয়োগের ক্ষেত্রে ছিল? পার্থক্য ছিল। অবশ্যই পার্থক্য ছিল, কোনো সন্দেহ নেই। এবং নিয়োগটি সঠিক হয়েছে কিনা অবশ্যই আমাদের বিবেচনা করে দেখতে হবে।
এটা কি আপনি বিবেচনা করেছেন বা এখন করেন যে কি বিবেচনায় তাকে নিয়োগ দেওয়া হয়েছিল? আপনাদের দলে অনেক বড় বড় মানুষ ছিলেন, গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন, যোগ্য মানুষ ছিলেন। ব্যক্তিগতভাবে আমি আপনার সাথে একমত, কিন্তু এই সমস্ত সিদ্ধান্ত গ্রহণ যেহেতু আহ দলের আমাদের মতো ছোটখাটো কর্মী দ্বারা হয় না, সুতরাং এ ব্যাপারে আমাদের এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই, ছিল না। সুতরাং সেটার ব্যাপারে আমরা আসলে নিজেদেরকে মনে মনে দোষারোপ করলেও কিন্তু বাস্তবে আসলে কারা আমরা হচ্ছি অংশগ্রহণ করেন? কারণ আপনিও সে সময় সংসদ সদস্য ছিলেন। সংসদ সদস্যদের ভোটেই তো হবার কথা। বাংলাদেশে এবারও যেটি হয়েছে, বা সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নেত্রীরা এবং যে প্রস্তাবনা সিদ্ধান্তগুলো নেন, সাধারণত দল বাংলাদেশের গণতন্ত্রের এই পর্যায়ে রয়েছে যে ফ্লোর ক্রস করার কোনো উপায় নেই। 70 অনুচ্ছেদ যেটি রয়েছে সেটিতে স্পষ্টভাবে লেখা আছে, দলের বিরুদ্ধে ভোট দিলে কিংবা দল থেকে পদত্যাগ করলে সাথে সাথে সংসদ সদস্য পদ বাতিল হইয়া যাইবে। এবং আর কোনো ক্যান্ডিডেট কিন্তু ছিল না, সেটাও আপনাকে খেয়াল করতে হবে। সুতরাং খেয়াল না করার জন্য, এর জন্য তো আসলে ভোটাভুটিরও প্রয়োজন হয়নি। তার মানে আসলে মানে বাংলাদেশের গণতন্ত্রের যে অবস্থা বলছেন, তাহলে দলের শীর্ষ নেতার কাছে এরকম নিয়োগের দায়ভার বা ক্রেডিট সব যায়। ক্ষমতার দিক দিয়ে অবশ্যই দলের শীর্ষ নেতা সবচেয়ে বেশি ক্ষমতাশালী, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা আওয়ামী লীগ এবং বিএনপির ক্ষেত্রে অবশ্যই এটা সত্য, অন্যান্য দলের মতোই। আচ্ছা, মানে এখন আসলে আপনাদের কি মনে হয় এই রাষ্ট্রপতির কি করা উচিত? তিনি কি রাষ্ট্রপতি? আমি আমি সেখানে আসতে চেয়েছিলাম আসলে। জি। আপনি যদি সাচ্চা দলীয় একজন রাষ্ট্রপতি হন, আপনার যদি কৃতজ্ঞতা বোধ থাকে, কোনো একটি দল আপনাকে দেশের জন্য রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দিয়ে আপনাকে সম্মানিত করেছে, আপনার উচিত ছিল যে আপনি যে কথাগুলো ইতিপূর্বে বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলেছেন, এখন আপনি জিয়াউর রহমানকে সমপর্যায়ে নিয়ে আসার চেষ্টা করছেন বা কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করছেন। যদি তার মেরুদণ্ডটি সোজা থাকতো ব্যক্তি হিসেবে, তাহলে অবশ্যই তিনি বিএনপির সাথে কথা বলে বিএনপি থেকে উম, তাদের কথা অনুসারে তিনি পদত্যাগ করতে পারতেন, এখনো তিনি পারেন। এবং সেটি তার করার জন্য সম্মানজনক অবস্থায় থাকার জন্য, না হলে সারা দেশের মুক্তিকামী মানুষের জন্য, সারা দেশের স্বাধীনতার পক্ষের মানুষের জন্য এই শাহাবুদ্দিন চুপ্পু একজন ঘৃণিত ব্যক্তি হিসাবে উপস্থাপিত হয়েছেন এবং ভবিষ্যতে উপস্থাপিত হবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু এবং আপনারা নিশ্চয়ই তাকে তো ধরেন তার যে সম্প্রতি যে সাক্ষাৎকারটা এসেছে, সেখানে তিনি বলেছেন যে তিনি অন্তর্বর্তী সরকারের পুরোটা সময় কিভাবে একরকম অবরুদ্ধই ছিলেন, তার মতের বাইরেও অনেক কিছু করা হয়েছে, তার নাম দিয়ে অনেক কিছু করা হয়েছে, এই বিষয়গুলো তিনি বলেছেন। মানে তিনি আসলে ধরেন আপনারা সবাই চলে গেলেন, সাবেক প্রধানমন্ত্রীও দেশ ছেড়ে চলে গেলেন, তাকে তো কেউ নিয়ে গেলেন না, বা তিনি ওই সময় কি করতেন মানে কমপ্লাই করা ছাড়া? তো আপনার কথার সাথে আমি একমত যে সবাই চলে গেছে। বাংলাদেশ আওয়ামী লীগ এত ছোট দল নয় যে বড় মাঝারি ধরনের এক নেতা আর এই বর্তমানে খুঁজলেও 2000 লোক বাংলাদেশের বাইরে পাওয়া যাবে না। কোটি কোটি কর্মী সমর্থক, কোটি কোটি নেতা, কোটি কোটি সংসদ, শত শত সংসদ সদস্য এবং জেলা পর্যায়ের উপজেলা পর্যায়ের নেতারা বাংলাদেশে আছেন, তারা পালায়নি। মাত্র কয়েকজন পালিয়েছে দেশ থেকে। সুতরাং সেভাবে বলা যাবে না যে সে গেল না। তার যে রাষ্ট্রপতির ক্ষমতা ছিল, আমি বলি না, হ্যাঁ অবশ্যই তাকে বাস্তবতা মেনে কাজ করতে হবে, কিন্তু যখন তিনি বুঝতে পারলেন আমাদের সেই ফ্যাসিস্ট ইউনূস সরকারের বিদায় হয়েছে, তখন তার উচিত ছিল পদত্যাগ করা। তিনি যখন স্বাধীনভাবে ইন্টারভিউ দিতে পারেন আর স্বাধীনভাবে মনের কথা বলতে পারবেন না, তা তো হয় না। এবং এই যে কয়দিন আগে তিনি বক্তৃতা দিয়ে স্বাধীনতার ঘোষক কিংবা বাংলাদেশ জিন্দাবাদ জয় বাংলা, একজন মানুষ কিভাবে, তার মতো মানুষ যাকে বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন করা হয়েছে, তার মতো মানুষ কিভাবে নিজের বিবেক বিবর্জিত করে কিভাবে এভাবে যায়? হয়তো তাকে স্বীকার করতে হবে সারা জীবন ছাত্রলীগ করা, যুবলীগ করা, আওয়ামী লীগ করা তার ভুল ছিল, তিনি এখন তার ভুল বুঝতে পেরেছেন। অথবা যে আদর্শকে ধারণ করে যিনি রাষ্ট্রপতি নিয়োগ করেছেন, সেই আদর্শকে তাকে
আজীবন ধরে রাখতে হবে। নাকি আসলে যেই সিদ্ধান্ত যোগ্যতা দেখে আপনারা বা আপনাদের সময় নিয়োগ দেওয়া হলো সেই যোগ্যতার প্রমাণই তিনি রাখছেন? তিনি সেই প্রমাণ রাখছেন না তো, তিনি সেই প্রমাণ রাখছেন না। মানে আপনাদের তিনি তো গুণগান করেছে, আওয়ামী লীগের গুণগান করেছে, সেইখান থেকে তার নিয়োগ হয়েছে, এখন বিএনপির গুণগান করছে, মানে যোগ্যতাটা তার ঠিকই আছে গুণগান করার। না, যোগ্যতা ঠিক, যোগ্যতা তখনই ঠিক থাকবে তিনি যদি পদত্যাগ করেন, তাহলে যোগ্যতা ঠিক থাকবে। আপনি দেখেন জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দলেও 2-3 জন লোক আছে যারা রাষ্ট্রপতি হওয়ার যোগ্য, কিন্তু রাষ্ট্রপতির মেয়াদ তো আরো আছে, সুতরাং এই নিয়ে আমরা এখন কেন আলোচনা করছি। এর অর্থটি কি সেটা আমিও বুঝি, আপনিও বোঝেন। অর্থটি হচ্ছে যে রাষ্ট্রপতিকে দিয়ে, যেহেতু আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি, নির্বাচিত বলতে পারেন, আওয়ামী লীগ দ্বারা নির্বাচিত রাষ্ট্রপতি, তাকে দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে যতটুকু ব্যবহার করা সম্ভব হয়, তাতে বিএনপি এবং স্বাধীনতা বিরোধী অন্যান্য শক্তি তত লাভবান হবে। হয়তো তারা টেকনিকটি নিয়েছে এবং নিজের ব্যক্তিগত স্বার্থের কথা চিন্তা করে, সুযোগ সুবিধার কথা চিন্তা করে, শপথ ভুলে যে এই শাহাবুদ্দিন চুপ্পু সেই আহ, প্রস্তাব হয়তো লুফে নিয়েছেন। দেখা যাক সামনের দিকে কি হয়, কতদিন রাষ্ট্রপতি থাকতে পারেন। তবে বাংলাদেশের ইতিহাস বলে খন্দকার মোস্তাক বেশি দিন টিকতে পারে নাই। বি চৌধুরী, বদরুদ্দোজা চৌধুরী প্রফেসর, তিনিও দলের সাথে আহ নীতি মেলার না কারণে টিকতে পারেনি। এবং বাংলাদেশের প্রায় কোনো রাষ্ট্রপতি, আব্দুর রহমান আমাদের ছাড়া, 2-3 জন ছাড়া, কেউ পূর্ণ সময় পার করতে পারেনি। সুতরাং আমরা অপেক্ষায় আছি যে কখন তাকে হেনস্থা হয়ে এই দলের রাষ্ট্রপতি থেকে বিদায় নিতে হয়। আমরা সেই দিনটির অপেক্ষা করছি। আপনারা সেই দিনটার অপেক্ষা আছেন, কিন্তু আমার তিনি ধারণা আপনাদের তার যতটুকু মতো শাসনামল দলের, পাওয়া গেছে ওই সময় আমার টিকেছিলেন, ধারণা অন্তর্বর্তীকালীন সরকারে টিকেছিলেন, এখনো পর্যন্ত টিকেই আছেন। মানে টিকিয়ে থাকাই চরম সার্থকতা, সেটার একটা প্রমাণ মনে হয় তিনি দিচ্ছেন। জি। তেলাপোকা কিন্তু 1000 বছর ধরে টিকে আছে, ডাইনোসর কিন্তু বিদায় নিয়েছে অনেকদিন আগেই। সুতরাং তেলাপোকার মতো টিকে থাকবে নাকি একজন মানুষের মতো টিকে থাকবে, সেটা শাহাবুদ্দিন চুপ্পুকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা, আপনারা তেলাপোকা না ডাইনোসর? আমাদের নিজেদের কথা বলছেন, আওয়ামী লীগের কথা বলছি। আমরা কৌশলী এবং আমরা ফিরে আসবো। আমরা নীতির সাথে কখনো নীতি বিসর্জন দিয়ে কখনো কিছু নেই। তখন আওয়ামী লীগ করতাম, এখন আওয়ামী লীগ করি, সারা জীবন আওয়ামী লীগ করবো। এবং জি। আওয়ামী লীগের জন্য আমরা কাজ করছি, জোর গলায় বলি, আওয়ামী লীগের জন্য কাজ করছি। অন্যায়ভাবে আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, অন্যায়ভাবে অর্ডিন্যান্স জারি করে একটি অনির্বাচিত অসাংবিধানিক সরকার আওয়ামী লীগের কাজকর্ম বন্ধ করেছে। জি। ইচ্ছা করলে আপনার কিছুটা শক্তি থাকলে আপনি গলা চেপে ধরতে পারেন, কিন্তু কোটি কোটি মানুষকে আপনি কখনোই থামিয়ে রাখতে পারবেন না। অপেক্ষা করেন, আওয়ামী লীগ অবশ্যই ফিরে আসবে। পৃথিবীতে কোনো শক্তি নেই, ইনশাল্লাহ আওয়ামী লীগ ফিরে আসবে এবং বিএনপিও ঠিক আসলে ভালোভাবে। এই অপেক্ষার কথাই বলতো। আমরা যখন জিজ্ঞাসা করতাম ঈদের পরে, শীতের পরে আপনাদের কখন আন্দোলন বা কখন আপনাদের আসলে সেই দিনটি আসবে, আপনারা তো বলেই যাচ্ছেন, তখন তারাও আসলে এটা বলতেন, অপেক্ষা করেন, মানুষকে বেশি দিন এভাবে চাপিয়ে রাখা যায় না। মানে আমরা কিন্তু সে কথা বলিনি, আমরা কিন্তু বলিনি যে ঈদের পরে গরুর মাংস খেয়ে রোজার পরে আমরা ফিরে আসছি। আমরা বলেছি আমরা ফিরে আসছি। আমরা কিন্তু আজকে পর্যন্ত বাংলাদেশের আওয়ামী লীগের দায়িত্বশীল পর্যায় থেকে কিন্তু এআই দ্বারা তৈরি না হলে এখন পর্যন্ত বলা হয়নি কবে আমরা ফিরে আসছি। আমরা জানি আমরা ফিরে আসছি, ইনশাল্লাহ ফিরে আসবো। কিন্তু আপনাদের মাথায়, নিজেদের মাথায় কি কোনো টাইম লাইন আছে? মানে তারা তো একটা টাইম লাইন দিতেন, হয়তো সেটা এটা কি আপনাকে বলতে যাব? না বলুন, কিন্তু এতটুকু বলেন আপনাদের মাথায় আছে কিনা, টাইম লাইনটা আমাকে না বলেন। আমাদের পরিকল্পনার মধ্যে আছে, আচ্ছা, আপনাদের অবশ্যই পরিকল্পনার আছে। মধ্যে আছে। আচ্ছা, আপনাদের সেই পরিকল্পনা এবং আপনারা কাজ করছেন নিশ্চয়ই, সেটা নিয়েও একটু কথা বলতে চাইবো। তবে তার আগে সংসদ নিয়ে যেহেতু শুরু করেছি, সেটা একটু, সেই বিষয়টা একটু কথা বলি যে আহ, এই মানে গত 3বারের সংসদ নিয়ে খুব আগ্রহের জায়গাটা না থাকলেও এবারে একটা মানে আগ্রহ ছিল, সবাই মোটামুটি দেখেছে এই সংসদে, কারণ কিছু বিষয় নিয়ে আগে থেকেই জানা যাচ্ছিল যে কিছু হট্টগোল হতে পারে, কিছু আলোচনা হতে পারে, বা কে কি হয় সেটা দেখবার একটা আগ্রহ ছিল, মানুষ সংসদ দেখেছে। আপনিও নিশ্চয়ই খেয়াল করেছেন বা আপনারা খেয়াল করেছেন, আপনাদের কি মূল্যায়ন? প্রথমত, সংসদ অধিবেশন ডাকার অধিকার রাষ্ট্রপতির। তারিখ নির্ধারণ, এটা সংবিধানে লেখা আছে, আপনি দেখে নিন। তারিখ নির্ধারণ, স্থান নির্ধারণ রাষ্ট্রপতি করেন। সেই রাষ্ট্রপতির আহ্বানে আপনি সংসদে আসলেন, তার তারিখ, স্থান, সময় নির্ধারণের পরে, তার তার আমন্ত্রণে এসেই আপনি বাসায় যিনি আপনাকে আমন্ত্রণ করেছে তার বিরুদ্ধে বিষোদ্গার শুরু করলেন। সেটাতে পরে আসছি। আপনি যখন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে শপথ গ্রহণ করলেন,
তার মধ্যে ছাত্র উপদেষ্টারা ছিল যারা আজকাল বিরাট বিপ্লবী হয়ে গেছে, তারাও সংসদ সেই সময় শপথ নিয়েছে, তখন তাদের কোনো অসুবিধা হয়নি। এখন রাষ্ট্রপতির বক্তৃতার সময় যখন জাতীয় সঙ্গীত বাজে, জামাত ইসলাম তো বরাবরই স্বাধীনতা বিরোধী, ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের সাথে তাদের নাম সরাসরি যুক্ত। সুতরাং তারা জাতীয় সঙ্গীতের সময় দাঁড়াবে না, সম্মান প্রদর্শন করবে না, এটাতে আমি খুব একটা অবাক হই নাই। জি, ডাক্তার হাবিবে মিল্লাত, একটু আমি দেখছিলাম আব্দুল হান্নান মাসুদ, তিনিও একজন এমপি হয়েছেন, তিনি একটা স্ট্যাটাস দিচ্ছেন যে আসলে এখানে একটু ভুল বোঝাবুঝি নাকি হচ্ছে, আমিও জানি না। এই সমালোচনাটা গতকাল আমারই অনুষ্ঠানে ডাক্তার আব্দুল নূর তুষার, তিনিও এই সমালোচনাটা করছিলেন। এটা আসলেই খুব সমালোচনা হচ্ছে। জাতীয় সঙ্গীতের সময় আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইশারা করছেন, রাষ্ট্রপতির পেছন থেকে কর্মকর্তা তিনি ইশারা করছেন দাঁড়ানোর জন্য, কিন্তু তারা আসলে সময় মতো দাঁড়াচ্ছিলেন না। আসলে নাকি মাইকে শোনা যাচ্ছিল না, তারা শুনতেও পাচ্ছিলেন না যে জাতীয় সঙ্গীতটা বাজছে। যখন তারা বুঝতে পেরেছেন যে জাতীয় সঙ্গীতটা বাজছে, হাসনাত আবদুল্লাহর ইশারায় তখন তারা দাঁড়িয়েছেন। এই একটা ব্যাখ্যা তারা দিচ্ছেন। আমরা ছোটবেলায় শুনেছি কার জন্য ছলের অভাব হয় না, মানে ছলনা করতে হবে, কোনো একটা কাজকে জাস্টিফাই করতে হবে। সবাই যখন দাঁড়িয়ে গেল, আপনি বসে রইলেন কেন? কোনো নিশ্চয়ই কারণ আছে। যখন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীবর্গ দাঁড়িয়ে যায়, এমনটা কি নিশ্চয়ই হতে কারণ পারে যে আছে। রাষ্ট্রপতি এসেছেন এজন্য তারা দাঁড়িয়ে গেছেন, আর সেই প্রতিবাদে তারা দাঁড়ান নাই? আপনি যদি খেয়াল করে দেখেন, সংসদে যাওয়ার অভিজ্ঞতা আমার আছে। জি, এজন্যই জিজ্ঞাসা। রাষ্ট্রপতি আসেন, রাষ্ট্রপতি বসেন, জাতীয় সঙ্গীত বাজতে থাকে। আর জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, যাদের অন্তরে নাই তাদের কানে আসলে বাজে না। যদি যদি সরকার পক্ষ সেটা শুনতে পায়, বিরোধী পক্ষ কেন শুনতে পাবে না? এবং মাসুদ আবুল এই যে আপনি এনসিপির যে কথাগুলো বললেন, এনসিপি কারা? তারা তো এক্সটেনশন। এবং তাদেরকে কেন দলে নেওয়া হয়েছে? যাতে তারা যে কথাগুলো বলতে না পারে তাদেরকে দিয়ে বলিয়ে ব্যাপারটাকে হালাল করে নেওয়ার জন্য। সুতরাং জামাত ইসলাম দাঁড়ায় নাই, আব্দুল হান্নান মাসুদ স্ট্যাটাস দেন কেন? জামাতের আমির দিতে পারতো না? সংসদের বিরোধী দলের নেতা, এখন তার দায়িত্বের মধ্যে ছিল না? সে বাইরে যে সংবাদ সম্মেলন করলো, তখন তার কথা বলা উচিত ছিল যে আমরা ক্ষমা চাই, আমরা বুঝতে পারিনি। বলার দরকার ছিল কিনা আব্দুল হান্নান মাসুদকে কেন জামাতের পক্ষে কথা বলতে হবে? সে তো হুইপও না, সে তো চিফ হুইপও না, সে তো বিরোধী দলের নেতাও না, উপনেতাও না। কোন অধিকারে সেই স্ট্যাটাস দিল? আবার আপনি সেই স্ট্যাটাস নিয়ে কথা বলছেন তাদের সাফাই গাওয়ার জন্য, বা তাদের তাদের সাফাই গাওয়ার জন্য তাদের একটা ব্যাখ্যা তারা বলছেন। তিনি না না একজন না, সংসদ সদস্য, তাদের সংসদে আমার কথা শেষ করে নেই। ব্যাখ্যা দিয়েছেন। তাদের সাফাই প্রচার করার জন্য কোনো দরকার ছিল না এই কথাটি বলার। সে এত গুরুত্বপূর্ণ কিছু হয়ে যায় নাই যে তাহলে তার আবার আমার নামে ফেসবুকে। অনেক অভিযোগ যে আপনাদের কথা প্রচার করার জন্য আমি আপনাদেরকে নেই। আসলে সাফাই বা প্রচারের জন্য না, আমি কিছু তথ্য বা কারো মানে কথাগুলো কি সেগুলো প্রচার করা একটা নিশ্চয়ই আমাদের দায়িত্বের জায়গাটাও থাকে। আচ্ছা, কিন্তু সংসদকে যে আর দায়িত্বটি হ্যাঁ, ছলনা করে করা, যে দায়িত্বটি অন্যের অপরাধকে হালাল করার জন্য করা, সেটি না বলাই আসলে ভালো। হালাল করার জনগণ জন্য যদি হতো তাহলে তো আমি একাই বলতাম, আপনাকে প্রশ্নটা করতাম না। আপনি নিশ্চয়ই এটার একটা ব্যাখ্যাও জনগণ দেওয়ার সুযোগ পেয়েছেন। জনগণ বিভ্রান্ত হয়। আপনারা খুবই জনপ্রিয়, আপনাদের মুখ থেকে একটি কথা উচ্চারণ হলে বিশ্বাস করেন, আপনাকে আমি বলছি আপনার কথায় অনেকে বিভ্রান্ত হয়। যদি আপনি বলেন বিভ্রান্ত না, বিশ্বাস করে, আচ্ছা, আপনার প্রশংসা। আচ্ছা, যাক যাক, এটা আমার প্রশংসা শুনে ভালো লাগলো। কিন্তু আমি আসলে নিজে মত না দিয়ে আপনার কাছে প্রশ্ন করছিলাম যে এই ব্যাখ্যাটা তিনি দিয়েছেন, ব্যাখ্যাটা আপনার কাছে কেমন গ্রহণযোগ্য মনে হচ্ছে কিনা? আপনি বললেন আপনার কাছে একদমই গ্রহণযোগ্য মনে হচ্ছে না, সেই বার্তাটাও মানুষের কাছেই গেল। আমি মানে বলছিলাম যে সংসদ নিয়ে আপনি বলছিলেন যে কেমন সেখানে একটা সমালোচনার জায়গা করছেন, কিন্তু সংসদের প্রধানমন্ত্রী তিনি বেশ প্রশংসা পাচ্ছেন, তার বিভিন্ন কর্মকাণ্ড, তিনি তার একটা সাধারণ জীবনযাপন দেখা যাচ্ছে, তিনি শনিবারে অফিস করছেন, মানে টুকটাক ছোট ছোট অনেকগুলো বিষয়ে বেশ আলোচনায় আসছে, বা গণমাধ্যম হয়তো বেশি করেও আলোচনায় আনছে। এবং তিনি বিভিন্ন ক্ষেত্রে কিছু কিছু তেলবাজি যেগুলোকে তিনি প্রশ্রয় না দেওয়ার ঘটনাগুলো উঠে আসছে, যার কারণে মোটামুটি বেশ এখন পর্যন্ত প্রশংসিতই হচ্ছে। আপনাদের কাছে আসলে কেমন মনে হচ্ছে প্রধানমন্ত্রীকে? আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? আমি আপনাদের না বলে আমাকে জিজ্ঞেস আচ্ছা, করলে আমি আপনার আমার কাছে। জি। সেটা হচ্ছে যে ফিরে আসা থেকে শুরু করে আজকে পর্যন্ত দলীয় মন্তব্য করতে পারে, সেটা অবশ্যই আমাদেরকে দুঃখ দেয় বা ব্যথা দেয়, কিন্তু কর্মকাণ্ড সম্বন্ধে খুব একটা সমালোচনার জন্ম এখনো দিতে পারেনি বলে আমি এটা এখন পর্যন্ত দেখছি। তবে বাংলাদেশের জনগণ কিন্তু চায় না
যে আমি ব্যক্তিগত গাড়ি ব্যবহার করলাম না সরকারি গাড়ি ব্যবহার করলাম। তারা চায় বাজারে দ্রব্যমূল্য কম কিনা। তারা দেখতে চায় দেশের তেলের জন্য যে ইন্ডিয়ার বিরোধিতা করি, সেই তাদের কাছে তেলের জন্য চিঠি দেই কিনা, স্ববিরোধিতা করি কিনা। তারা দেখতে চায় বাংলাদেশে মব কমেছে কিনা। তারা দেখতে চায় আমরা সন্ত্রাস, বাংলাদেশের দুর্নীতি ঘুষের যে চিত্র, সেই চিত্রটি বদলেছে কিনা। বাংলাদেশের মানুষ চায় শান্তিতে দুমুঠো খেয়ে ঘুমাতে, স্কুল কলেজে শান্তিতে ছেলে মেয়েদের পাঠালে তারা এই যে যেন মব পড়াশোনা করতে। কমেছে কিনা, মানে সেটা একটা এইটা বিশেষ আলোচনা হয়ে গেছিল অন্তর্বর্তী সরকারের সময়, মব বিষয়টা আগে পরে হয়তো এত আলোচনায় দেখি নাই। কমেছে কি? আপনারা তো অনেক মানে দেশের নেতাকর্মীরা অনেকেই শিকার হয়েছেন, কমেছে কি মব আপনাদের আমি দৃষ্টিতে? গতকালকের একটা ঘটনা বলবো আর 3 দিন আগের একটা ঘটনা বলবো। সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার সভাপতি আওয়ামী লীগের সেলিম রেজা, তাকে উত্তরার দক্ষিণখান থেকে পুলিশ ডিবি নাম করে তুলে নিয়ে যে জাতীয়তাবাদী ছাত্র দল দক্ষিণখান শাখার সহসভাপতি রাফির নেতৃত্বে উঠিয়ে নিয়ে যায়, হাত পা বেঁধে অমানসিক নির্যাতন করা হয়। 2 কোটি টাকা তার কাছ থেকে অপহরণের বাবদ টাকা চাওয়া হয়। কিন্তু তিনি তো সেরকম ধরে লোক না, একটা উপজেলার মানুষ। বলে তোমার মেয়ে আমেরিকায় থাকে, সেই টাকাটা ফেরত দাও। না পারার কারণে পরে 6 লক্ষ টাকা কোনোভাবে জোগাড় করে তাদেরকে দেওয়ার পরে তারা আবদুল্লাপুরে তাকে অর্ধ অচেতন অবস্থায় ফেলে রেখে চলে যায়। সে এখন চিকিৎসাধীন আছে। এটা একটা উদাহরণ দিলাম। 4-5 দিন আগে সিরাজগঞ্জের 2টো ছাত্রলীগ সম্পর্কিত 2 ছেলে, শীতল এবং সোহাগ, তারা বাজারে গেছে। ছাত্র দলের সভাপতি সবুজ, সিরাজগঞ্জ জেলার নাম ধরেই বলছি, সে এসে মব সৃষ্টি করে তাদের পিটানো শুরু করেছে। যাই হোক, জনগণ তাদের উদ্ধার করে সিরাজগঞ্জের শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছে চিকিৎসার জন্য। এটা শুধু 2টো ঘটনা বললাম আমার নিজের শহরের কথা। এভাবে সারা বাংলাদেশি চাঁদাবাজি, মববাজি, সন্ত্রাস, দুর্নীতি, ঘুষ, একটু তাকিয়ে দেখবেন, চোখ কান খোলা রেখে দেখবেন, কোনোটি এখন পর্যন্ত কমেনি। তবে সরকারের বয়স 1 মাসেরও কম। ফ্যাসিস্ট ইউনূস যেভাবে সরকারকে রেখে গেছে, সেটা পরিবর্তন করতে আসলে এই মুহূর্তে 1 মাসকে আমি খুব কম সময় হিসেবেই ধরবো, বা আবার 1 মাসের কম। আবার ইউনূস সরকার বলেছে আপনারা দেশকে যে অবস্থায় রেখে গেছেন সেখানের থেকে আসলে ঠিক করতে তিনি আসলে তারও সময় দরকার। 18 মাস সময় দেওয়া হয়েছে, ঠিক আছে। তার মধ্যে তিনি যদি তার উপর থেকে মামলাগুলো উঠিয়ে নিতে পারেন, তার গ্রামীণ ব্যাংকের শেয়ার জনগণের 25 ভাগ থেকে 15 ভাগ নিজের পক্ষে নিয়ে 10 ভাগ কমাতে পারেন, গ্রামীণ টেলিকমের সাথে তিনি যদি স্টারলিংকের কানেকশন করতে পারেন, তিনি যদি 666 কোটি টাকা গ্রামীণ থেকে মাফ করে নিতে পারেন, গ্রামীণ ব্যাংকের 5 বছরের জন্য তিনি যদি সুদ মুকুব করতে, ট্যাক্স মকুব করতে পারেন, গ্রামীণ আদম ব্যাপারীদের ব্যবসার জন্য তিনি যদি একমাত্র লাইসেন্স দিতে পারেন, ইউনিভার্সিটির জন্য যদি একমাত্র লাইসেন্স দিতে পারেন, তিনি যদি নগদের মতো গ্রামীণের পকেট, আপনি যদি ডিজিটাল পকেট নিতে, ওয়ালেট নিতে পারেন, তাহলে তার কাজগুলো করা উচিত ছিল। করার জন্য জনগণ তাকে ম্যান্ডেট দিয়েছিল। তিনি যখন ক্ষমতায় আসেন, তখন আমরাও ভেবেছিলাম হয়তোবা দেশে অবস্থার পরিবর্তন হবে। কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনি আমাদেরকে দোষ দেন, আমার মানে দোষ অবস্থা করার জন্য পরিবর্তন মানে আপনারা যে অবস্থায় রেখে গেছিলেন সেখান থেকে ভালো হবে বলে আপনারাও আশা করেছিলেন? আমি ব্যক্তিগতভাবে আশা আচ্ছা। করেছিলাম। কিন্তু আমি দেখলাম 2 মাসের মধ্যেই তারা যে বিপুল জনপ্রিয়তা নিয়ে এসেছিল, জনপ্রিয়তার তলানিতে চলে গেছে। তাদের অব্যবস্থাপনা, অদূরদর্শিতা, বাংলাদেশের এই 55 বছরের ইতিহাসে এমন অথর্ব, অকর্মণ্য, অদূরদর্শী সরকার কখনোই আসেনি। আপনি দেখেন, জুলাই চার্টার করলো একটা, কিন্তু জুলাই চার্টার করার জন্য যারা জীবন দিল, তাদের একটা তালিকা পর্যন্ত করতে পারলো না। যারা আহত হলো, তাদের একটা তালিকা আজকে পর্যন্ত নেই। এবং যে তালিকাগুলো আছে, একটা মাঝে সরকারি মাঝে তালিকা হয়েছে 800 সামথিং এর একটা তালিকা নিহতদের। আমি দেখেছি হ্যাঁ, হ্যাঁ। তালিকাটা। এটা হচ্ছে ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস এর ওয়েবসাইটে আছে। আপনি যদি বিস্তারিত শুনতে চান বলতে পারি। সেখান থেকে প্রথম আলো এক ধাক্কায় 52 জনকে সরিয়ে দিয়েছে। তারা প্রমাণ করেছে পানিতে ডুবে মারা গেছে, আগুনে পুড়ে মারা গেছে, কিংবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিংবা নর্মালি মারা গেছে, তারাও জুলাই যোদ্ধা।
সে 834 জন থেকে প্রথমে বাদ দিয়ে দেন। আর আপনি যদি 6 তারিখে বাংলাদেশের প্রত্যেকটি জাতীয় পত্রিকা পড়েন তাহলে দেখবেন এই মৃতের সংখ্যা সব মিলিয়ে 400 জনের কাছাকাছি। আবার জামাতে ইসলাম তারা 10 খণ্ডের বই বের করেছে জুলাই কিন্তু যুদ্ধ ধরেন নামে। যারা ওই 6 তারিখে মৃতের সংখ্যা 400 জনের কাছাকাছি, পরবর্তীতে জুলাই যোদ্ধা বা জুলাই আহত হিসেবে যারা আছেন তারাও মারা গেছেন, ওই সংখ্যাটাও তো যুক্ত হবে। কখনোই এমন কোন সংখ্যা মারা গেছে জানা যায়নি কিন্তু এখন পর্যন্ত। কারণ পত্রপত্রিকা আপনারাও নজর রাখেন, আমরাও নজর রাখি, মারা যায়নি। এবং আপনি যদি ওই ডিজিএইচএস এর আপনি যদি ওয়েবসাইটটি দেখে থাকেন হাসবেন আপনি। কবে মারা গেছে, কি কারণে মারা গেছে কোনো কিছু উল্লেখ নাই, শুধু নামের একটি তালিকা ঠিকানা সহ আছে। এবং আপনি যদি জামাতে ইসলামীটা দেখে থাকেন তাহলে দেখবেন তারা 10 খণ্ড বই বের করেছে। তারা আবার করেছে কি, 15ই জুলাই থেকে শুরু করে 31শে ডিসেম্বর পর্যন্ত টেনে নিয়ে গেছে তারা। সুতরাং এবং আবার দেখলাম জাতিসংঘ, ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কমিশন, তারা বলেছে 1400। আমি ব্যক্তিগতভাবে তাদের অফিসে গিয়ে জিজ্ঞেস করেছি জেনেভাতে, হোয়ার ডিড ইউ গেট দিস নাম্বার? তারা বলেছে ফ্রম এ রিলায়েবল সোর্সেস। বাট আজকে পর্যন্ত রিলায়েবল সোর্স কি তারা লিস্ট প্রকাশ করতে পারেনি। আমি খুবই দুঃখিত, একজন মানুষ মারা গেল, আমি দুঃখিত। কিন্তু তার মানে সেই প্রকৃত 1400 জনের তালিকা আপনি দেখতে পারেন নাই? তাদের কাছে নেই, তারা শুনেছিল। তাদের কাছে কি কোনো তালিকা আছে, মানে তারা বলছে রিলায়েবল সোর্সে পেয়েছি, আমরা কাউকে দেখাতে পারবো না। কিন্তু এটা কখনোই হতে পারে না। আপনি একটা দলকে, একটা সরকারকে ব্লেম করবেন অথচ প্রমাণ করবেন না, তা তো হতে পারে না। তবে একটা কথা বলে রাখি, একজন মানুষ হত্যা হলেও অবশ্যই এটা দুঃখজনক এবং এটা কখনোই উচিত না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যে ছাত্রদের দ্বারা নির্বাচিত হলো, তারা নিহত হলো, আহত হলো, তাদের একটা সঠিক তালিকা করতে পারলো না। এর চেয়ে বড় ব্যর্থতা আর কি থাকতে পারে? অন্যগুলো বাদই দিলাম, এটা প্রশ্ন জাতির কাছে। আচ্ছা, আপনি ব্যর্থতার কথা বলছেন। আমি শুনছিলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অভিযোগ করছেন যত হত্যা হয়েছে সব খুনি ইউনূস আর জামাত বিএনপি। তিনি এই অভিযোগ করছেন, একবার না অনেকবার, বারবার করছেন। মানে এই অভিযোগটা মানে শুনতে আসলে কেমন লাগে? ক্ষমতায় ছিলেন তখন আপনারা, মানে শেখ হাসিনার সরকার ছিল ক্ষমতায়, দায়িত্বে ছিলেন তিনি, পুলিশ এটা আমার মনে যখন হয় গুলি করেছে সেটা আমরা দেখেছি। ব্রিগেডিয়ার সাখাওয়াত তিনি যে সময় স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, ওনাকে আপনার সুতায় এনে আগে নিয়ে এসছেন, আমি যত সম্ভব দেখেছি। আপনি এনে জিজ্ঞেস করুন, উনি ক্লিয়ারলি বলতে পারবেন, উনি ভালো করে বলতে পারবেন যে কিভাবে এই ধরনের লিথাল বুলেট যেগুলো আওয়ামী লীগ আর্মি ব্যবহার করে সেগুলো সাধারণ মানুষের হাতে গেল। কেন তাকে স্বরাষ্ট্রমন্ত্রী 9 দিনের মাথায় স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে নৌ পরিবহন উপদেষ্টা হলো, তাকে জিজ্ঞেস করেন। আমি যেহেতু এর সাথে সম্পৃক্ত নই, আমার পক্ষে উত্তর দেওয়াটা কঠিন। তবে একটি কথা বলবো, আপনি অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছিলেন। বাংলাদেশে বিভিন্নভাবে ন্যারেটিভ তৈরি করা হয়। আপনি ধরুন বিভিন্ন সময় বঙ্গবন্ধু থেকে শুরু করে পরবর্তী সরকার বিভিন্ন ধরনের চুক্তি করেছে, বিভিন্ন সময় গোলামীর চুক্তি, বিভিন্ন চুক্তির নাম দেওয়া হয়েছে। কিন্তু সেই চুক্তিগুলো বলবৎ থাকা অবস্থায়ও অন্তর্বর্তীকালীন, এত জনগণের ভোটে নির্বাচিত না, তারা তো বলেছে যে তারা বিপ্লবী ভাবে তারা বলে, আমরা বলি না। তো তারা তো এই চুক্তিগুলো যাচাই বাছাই করে অন্তত একটি চুক্তিও যদি তারা বাতিল করতো তাহলে না বুঝতাম তারা জনগণের পক্ষে কাজ করছে, যদি তাদের দাবিটা সঠিক হতো। আসিফ নজরুল উপদেষ্টা, শিক্ষক, মিথ্যাবাদী। 26 লক্ষ ইন্ডিয়ান বাংলাদেশে কাজ করে, 26 জনকেও বের করতে পারেনি আজকে পর্যন্ত। সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছে, যেটা বর্তমানে এই বিএনপির সরকার সবচেয়ে বেশি সাফার করবে এবং আগামী 15 বছরে যারা আসবে তারা সত্যিকার অর্থে আতঙ্কের মধ্যে থাকবে ক্ষমতায়। সেটি হচ্ছে আমেরিকার সাথে যে চুক্তিটি করেছে, অসম চুক্তি। 4500 আমেরিকান পণ্য প্রথম 2 বছর বাংলাদেশে ঢুকবে বিনা শুল্কে, পরবর্তী 2500 পণ্য বাংলাদেশে ঢুকবে পরবর্তী 2 বছরের পর থেকে। বাংলাদেশের ব্যবসা ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। বাংলাদেশের কৃষি প্রধান দেশ, সেই খাদ্য, সেই কৃষি উপকরণ আমেরিকার সাথে চুক্তি করে আনতে হবে। বাংলাদেশের সেই অবস্থা নাই। এই ডক্টর ইউনূস এবং খলিলুর রহমানরা দেশের যে ক্ষতি করে দিয়ে গেছে, এই ক্ষতি পূরণ করতে বাংলাদেশ কত বছরে পারবে সেটা আমি জানি না। শেখ খলিলুর রহমানই এখন পররাষ্ট্রমন্ত্রী। ফলে তার সঙ্গে একটা ইন্টারেস্টিং কথা বলি, আপনি নিশ্চয়ই জানেন বর্তমানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনি তো নেতৃত্ব দিতেন ওই সংলাপের, ঐক্যমত্য কমিশনের। তিনি বরঞ্চ ডক্টর ইউনূসের কাছে টিম নিয়ে যে
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে 3 জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছিলেন, তার মধ্যে খলিলুর রহমান একজন। এমন কি ঘটে গেল যে তাকে আবারও পররাষ্ট্রমন্ত্রী করতে হলো? কারণটি খুব স্পষ্ট, আপনিও জানেন আমিও জানি। যে কারণে তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী, 12 দিন আগে স্ট্যাটাস দিলেন আমার দেশে ফিরে আসা একক একক নিয়ন্ত্রণাধীন নয়। 12 দিন পরে তিনি দেশে ফিরে আসলেন একক নিয়ন্ত্রণে। এবং পরবর্তীকালে এই খলিলুর রহমান মতো লোককে তাকে আবারও পররাষ্ট্রমন্ত্রী করতে হলো। আমরা যদি বোকার মতো মনে করি যে জনগণের আন্দোলনে, ছাত্রদের আন্দোলনে সরকারের পরিবর্তন হয়েছে এবং সরকার নিরপেক্ষ নির্বাচন দিয়ে বাংলাদেশকে গণতন্ত্রে নিয়ে যাচ্ছে, সম্পূর্ণ ভুল। জি, আমরা তো এটি আসলে হচ্ছে বোকার মতোই মনে করব। এবং বিদেশিদের আপনি কোনোভাবে এক্সপ্লেন করতে পারবেন? যার পদত্যাগ চাইলাম উপদেষ্টা হিসেবে তাকে পররাষ্ট্রমন্ত্রী করলাম, যে বলল 12 দিনের আগে না, যে আমি দেশে ফিরতে সেই পারবো না। এক্সপ্লেনটা প্রধানমন্ত্রী বা বিএনপিও করে নাই, কিন্তু আমরা বোকার মতো যদি বিশ্বাস করি কি ভুল করেন? করব। জি, কি করেন আপনি মানে বললেন? সেইটা এক্সপ্লেইন আসলে বিএনপির পক্ষ থেকেও করা হয় নাই যে কেন তাকে পররাষ্ট্রমন্ত্রী করা, আমরা করা প্রশ্ন হবে না, করছি। কারণটা আমরা হ্যাঁ, জানি। কিন্তু কারণ আপনি বিদেশি কুকুরা যতক্ষণ পর্যন্ত তাদের নিয়ন্ত্রণ ঠিক রাখতে পারবে ততক্ষণ পর্যন্ত তাদের, বিএনপিকেও ক্ষমতায় রাখতে হলে তাদেরকে অবশ্যই তাদের প্রভুদেরকে খুশি করতে হবে। এমনকি পার্শ্ববর্তী দেশ যারা 26 লক্ষ লোক বাংলাদেশে কাজ করে, কিংবা ওই যে কাপড় পুড়িয়ে আমাদের রিজভী ভাই, তিনি একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরি করলেন, হাতের পাশ থেকে কাপড় ফেলে দিলেন, দিয়ে পুড়িয়ে দিলেন। সেই তারাই কিন্তু ইন্ডিয়ার আশীর্বাদে এবং ইন্ডিয়ার সমর্থন নিয়ে এবার তারা নির্বাচনটি করেছে। এটা স্পষ্ট, এটা সত্য, এটা মিথ্যা কথার কিছু নেই। আপনার অনলাইনে বলছি, সবার সামনে বলছি, কারণ আমরা জানি ঘটনাটি ঘটেছে। তাহলে তো জামাতে সেই কারণে ইসলামের সেই অভিযোগটাই কি ঠিক? আমার অনুষ্ঠানে ব্যারিস্টার শাহরিয়ার কবির জামাতের পক্ষে কথা বলেন সবসময়, তিনি বলছিলেন যে তারেক রহমানকে ক্ষমতায় বসিয়েছে ইন্ডিয়া। তার কথা যদি আংশিক সত্য হয়ে থাকে, বাকি আংশিক হচ্ছে জামাতের আমির শফিকুর রহমান বলেছে আমরা ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চাই। নির্বাচনের কয়েকদিন আগেও বলেছে, নির্বাচনের আগের দিনও বলেছে, এবং তারা বলেছে আমরা পরস্পরের সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে চাই। তারাও নিশ্চয়ই কম্প্রোমাইজ করেছে, তারাও যোগাযোগ করেছে। আসলে পার্শ্ববর্তী বড় দেশ কিন্তু থাকলে, ডক্টর হাবিবুর মিল্লাত, এই প্রশ্নটা আমি করি, আমি সব সময় শুনেছি, মানে আমরা শুনেছি যে এই যে ভারত আপনাদেরও ক্ষমতায় বসায়, বিএনপিকে ক্ষমতায় বসায়, ক্ষমতায় বসার জন্য জামাতও কথা বলে নাকি, কিন্তু কিভাবে ভারত আসলে ক্ষমতায় বসায়? কিভাবে বসায় আপনি জানেন? আমরা বিভিন্ন কারণে, ভারত নয় বিভিন্ন দেশের উপর নির্ভরশীল, আমরা কিন্তু নিজেরা স্বয়ংসম্পূর্ণ নই। এবং আপনি যখন দেখবেন কোনো একটি, এইটা নিজেদের টেকনিক, এইটা এইভাবে জনসমক্ষে বুঝলেও বলাটা সম্ভব নয় আসলে, এবং সেটা বলা উচিত নয়। কিন্তু একটা কথা বলতে পারবো যে বিভিন্ন ধরনের সংস্থা থাকে, তারা বিভিন্ন মেকানিজম করে হয়তোবা তারা আহ, কাউকে কাউকে আহ, প্রভাবিত করে নির্বাচনের ফলাফলটা বের করে আনেন। এমনকি জামাতও কিন্তু বলেছে যে তারা 50টি না, জামাতের আমিরের সিটে যে 50টি কেন্দ্রে তারা এগিয়ে ছিল, পরবর্তীকালে ফল প্রকাশে দেরি হয় এবং ফল পরিবর্তন হয়ে যায়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সম্বন্ধে একই কথা, বর্তমান প্রধানমন্ত্রী সম্বন্ধে জামাত একই কমপ্লেন করেছে। এবং নির্বাচন সম্বন্ধে, নির্বাচন তো আসলে সত্যি কথা অন্যবারের চেয়ে কম মানুষ মারা গেছে, অন্যবারের চেয়ে আপেক্ষিকভাবে দেখা গেছে যে নির্বাচন শান্তিপূর্ণ। কিন্তু একটি ব্যাপার দেখা গেছে যেটা স্পষ্ট সত্য, যে নির্বাচন জোর করে কাউকে, কোনো দলকে নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগকে বাইরে রাখা হয়েছে, কোনো কোনো দল পরিবেশ না থাকার কোনো অংশগ্রহণ করতে পারে নাই, এটা তো সত্য কথা। এবং নির্বাচনের ফলাফল যদি আপনি দেখে থাকেন তাহলে দেখবেন নির্বাচনে জামাতে ইসলাম সর্বোচ্চ 18টি আসন পেয়েছিল, এবার তারা এককভাবে 68টি আসন পেয়েছে, এবং সকলে মিলে তারা 78টি আসন পেয়েছে। বাংলাদেশের সংসদের 1/4 বেশি, তাদের ভোটের সংখ্যা কাস্টিং ভোটের 31 ভাগ। অর্থাৎ এই ভোটগুলো, এবং বিএনপি যে বাকি ভোটগুলো পেল, অন্য দল তো তেমন ভোট টোট পায় নাই কিছু, এই ভোটগুলো কোথা থেকে আসলো সেদিকে যদি আপনি একটু নজর দেন তাহলেই বুঝতে পারবেন
ক্ষমতায় আসার মেকানিজমটা কেমন, এবং কোথাও কোথাও 244 ভাগ ভোটও পড়েছে, সেটা আপনি জানেন সেটা। এবং বাংলাদেশের না, ইতিহাসে এই সেটি হচ্ছে প্রথম। একটা বিজনেস স্ট্যান্ডার্ডের মনে একটা রিপোর্টের কথা বলছেন যে ওটা গণভোট সম্পর্কিত একটা আমি বিষয়। আমি আমি কথাটা শেষ করে নেই। হুম, অবশ্যই রিপোর্টের কথা বলছি এবং সেটা সত্য, সেটাও বলছি, সাথে সাথে এটাও বলছি এই নির্বাচন কমিশনই 2বার ভোটের সংখ্যা কমিয়েছে। হুম। গত সপ্তাহে 10 লক্ষেরও বেশি ভোট কমিয়েছে সংখ্যার দিক দিয়ে। এটা কি কখনো সম্ভব কোনো এটি একটা নির্বাচনে? সমালোচনার জায়গা, কিন্তু ওইটা একটু আমি বলি। ওই তথ্যটা আমার আমার অনুষ্ঠানে সাবেক প্রেস সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তিনি বলেছেন যে আসলে সংখ্যাটা তার সঙ্গে লিখতে আলোচনা না করেন। টাইপিং মিস্টেক ছিল, আসলে 244 শতাংশ। ডক্টর ইউনূসের পরে যদি কেউ ঘৃণিত ব্যক্তি হয়ে থাকে, সে হচ্ছে ওই শফিকুর রহমান, তার নামটা উচ্চারণ করতে ঘৃণা লাগে। এত একজন জঘন্য ব্যক্তিকে প্রেস সচিব হিসেবে নিয়োগ দিয়ে শফিকুল ডক্টর আলম। ইউনূসের জনপ্রিয়তা। শফিকুল আলম নাকি জি, ইসলাম নামও শফিকুর জানি না রহমান ঠিক হচ্ছে মতো। জামায়াতের আমির। ও সরি, না শফিকুর, তার নাম কি? শফিকুল আলম। আসলে ডাস্টবিন শফিক বলতে সবাই বলে, তো সেটাই মনে থাকে। তো যাই হোক, তো তার মতো লোককে দিয়ে ডক্টর ইউনূস এবং তার সরকারের যে জনপ্রিয়তা দ্রুত ধস নেমেছে, তারা আসলে সেটা বুঝতে পারেনি। এখন তো সে, দেখা যাক। তো সে কি বললো আসলে তার কথা আলোচনা করাটা ঠিক হবে না, কারণ সারা বাংলাদেশে আমার মনে হয় সবচেয়ে ঘৃণিত ব্যক্তি সেই এখন ডাস্টবিন শফিক। জি। তার নিয়ে আমি আলোচনা করতে আচ্ছা, আগ্রহী না। আলোচনা না করেন আপনি, কিন্তু ওই যে সংস্থা, মেকানিজম, বিষয়গুলো কিছু কিছু ভেগ ওয়ার্ডের মধ্যে চলে গেল। আমি এনে ডিপ স্টেট এই শব্দগুলো যখন আসে আমি জিজ্ঞাসা করি, কেউই আসলে খুব স্পষ্ট করেন না যে এটা কি। মানে আমি এমনকি জামাতের কাছেও জিজ্ঞাসা করেছি ডিপ স্টেট কারা, আমি আসলে খুব স্পষ্ট হই না। এই মেকানিজম ইত্যাদি এই ধরনের শব্দই শুনতে পাই। ফলে আপনি যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আপনাকে সব বুঝিয়ে দেব, কিন্তু সবকিছু সবার সামনে বলা সম্ভব নয়। এটা কি বলা সম্ভব? সবার সামনে বললে কি হয়? মানে বলে যদি ফেলেন তাহলে বলতে হবেটা কি? আপনাকে যে অবশ্য কি হবে সেটা বড় ব্যাপার না, সবকিছু প্রকাশ্যে বলতে হয় না। যেমন বাংলাদেশে সামরিক বাহিনীর যে বাজেটটি আছে, হুম। তার কিন্তু অডিট হয়, এবং সেটি কিন্তু পার্লামেন্ট থেকে পাশ হয়ে কোথায় গেল, কিভাবে খরচ হলো, কেউ খোঁজ রাখতে পারে না। আপনি যদি বলেন কেন অডিট হয় না, নিয়মের মধ্যে পড়ে, শালীনতার মধ্যে পড়ে, সেই শালীনতাই আমি রাখছি এখানে। আচ্ছা, কিন্তু যদি সেটা নিয়ে প্রশ্ন ওঠে, যেমন ধরেন আমাদের নির্বাচনে ইন্ডিয়া ক্ষমতায় বসেছে, খুবই গুরুতর অভিযোগ, তখন তো প্রশ্ন উঠবেই। ধরেন যদি এখন আপনি বলেন যে ক্যান্টনমেন্টের সেই বাজেটের খুবই মিসইউজ হচ্ছে, অনেক দুর্নীতি হচ্ছে, তখন তো প্রশ্ন উঠবেই কেন অডিট হয় না। মানে যদি খারাপ কিছু আজকে হয় তখনই না প্রশ্ন উঠবে, না, খারাপ কিছু হলে তখন তো আর প্রশ্ন হবে। শালীনতার খারাপ মধ্যে পড়বে না। জি। খারাপ হয় কিনা সেটা আপনি আপনি জানবো কিভাবে, যেটা খোঁজই জানি না। আজকে পর্যন্ত কেউ প্রশ্ন উঠায়নি তো, বাংলাদেশ 55 বছর বয়স হয়ে গেল, যে এই বাজেটটি কোথায় কিভাবে খরচ হচ্ছে, কেউ তো প্রশ্ন উঠায়নি। আপনিও তো উঠাননি, আপনি আজকে প্রশ্ন উঠান, আপনি একটা শো করেন, টাকাগুলো গেল কোথায় জানতে চাই, বাংলার জনগণ জানতে চাই, আপনি জনপ্রিয় হয়ে যাবেন, খুবই জনপ্রিয় হবেন। আচ্ছা, আপনি হয়তো প্রশ্নটা উঠিয়ে ভবিষ্যতে গেলেন। আপনি হয়তো প্রশ্ন, ভবিষ্যতে জামাতে ইসলাম যদি কোনো মহিলা নির্বাচন করার চেষ্টা করে, আপনাকে নিয়ে আসতেও পারে জামাতে ইসলাম, এই প্রশ্ন করতেও করলে। পারে। হ্যাঁ, মানে এই ধরনের প্রশ্ন করে মানে একটা জনপ্রিয়তা অর্জন করলে, হ্যাঁ, মানে যদিও প্রশ্নটা মহিলাদের দিবে না। প্রশ্নটা আপনি করেছেন। জনপ্রিয়তাটা আপনার প্রাপ্য, আমি তো করি নাই। আপনি করেছেন, তবে প্রশ্নটা আমি নিলাম। যদি প্রশ্নটার উত্তর পাওয়া যায়, আমি যদি কারো কাছ থেকে পেতে পারি, নিশ্চয়ই আমি সেটা জানবার জন্য খুবই আগ্রহী হব। আহ, আহ, মানে এটা যে শুধু বাংলাদেশ তা কিন্তু নয়, শুধু যে বাংলাদেশে তা কিন্তু নয়, জি। এটা বিভিন্ন দেশে একটা খরচ থাকে যে খরচ সম্বন্ধে প্রশ্ন করা হয় না। এটা রাষ্ট্রের নিরাপত্তার খাতিরে, সেটাও আপনাকে বলে দিলাম। ও, তাহলে এটা তো শুধু একটা, বাংলাদেশে তাহলে তো একটা ভালো ব্যাখ্যা আছেই যে কেন প্রশ্নটা করা হয় না। করা হয় না, হ্যাঁ। এবং নির্বাচনের ক্ষেত্রে ওই ওই একই ব্যাখ্যা, শুধু বাংলাদেশের ঘটনাটা ঘটেনি, আমাদের মতো দেশে এই মানে ভারত ঘটনাগুলো কিভাবে ঘটে। ক্ষমতায় বসাচ্ছে এটা শালীনতার কারণে, ভদ্রতার কারণে জিজ্ঞাসা করা যায়। নট অনলি ভারত, নট অনলি ভারত, নট অনলি ভারত, যেখানে যে সুবিধা পায়, সেটা আমেরিকা হতে পারে, চীন হতে পারে, রাশিয়া হতে পারে, যে যেখানে সুবিধাটি পায়, সুতরাং সেইভাবে শুধুমাত্র একটি দেশকে তো দোষারোপ করা যাবে আচ্ছা, না। বা মানে কিন্তু ওই দেশের প্রতি সবসময় বেশি দোষারোপটা থাকে। যেমন আপনাদেরকে ক্ষমতায় কে বসিয়েছে? ভারত। এখন এখন শুনছি বিএনপিকে এইবার কে ক্ষমতায় বসালো? জামাতও বলছে ভারত, আপনারাও বলছেন যে ভারতই নাকি তাদের আশীর্বাদে আসলে যা ক্ষমতায়। রটে তা কিছুটা বটে। আচ্ছা, যা রটে তার কিছুটা বটে। এত কিছু রটলো বাংলাদেশে যে বিশেষ করে আপনাদের বিরুদ্ধে রটনা এত বেশি, আর তার কতটা বটেছে বলে আপনারা স্বীকার করেন সেই প্রশ্নটা, আচ্ছা এটা অনেক করা হয়েছে। আপনি আপনি যদি জিজ্ঞেস করেন, আমি যতটুকু বুঝি স্বীকার করবো, আর যতটুকু জানি হয়নি বলবো হয়নি। আচ্ছা, ওই যে আপনি বলছিলেন না যে আমরা আসলে বোকার মতো বিশ্বাস করি অনেক কিছুই, মানে যদি
মানে বিশ্বাস করাটা যে তারেক রহমান আসলে বললেন যে একক সিদ্ধান্তের উপর নির্ভরশীল না, কিন্তু 12 দিন পরে তিনি একক সিদ্ধান্তে চলে আসলেন। আমরা আসলে বোকার মতো বিশ্বাস করলে ভুল একক করব। সিদ্ধান্তে আসেননি। হ্যাঁ। একক সিদ্ধান্তে আসেননি। আচ্ছা, কার কার উনি সিদ্ধান্তে আসছেন সেটাও আপনি বলবেন, কিন্তু আমরা তো বোকার মতোই বিশ্বাস করি যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে যুক্তরাষ্ট্র চাইলে তিনি ক্ষমতায় থাকতে পারতেন, তিনি যুক্তরাষ্ট্র চায়নি বলেই তাকে ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে, পরে বলছেন যুক্তরাষ্ট্রের হাত আছে, এরকম কোনো বিষয়ের কোনো প্রমাণ নাই। মানে আমরা তো আসলে বোকার মতো বিশ্বাস করা ছাড়া আর কি বা করবো? এই ধরনের কথাকে চ্যালেঞ্জ করার উপায় কি? আপনাকে খোঁজ নিতে হবে। আপনি দেখেন না, আজকাল তো এই ইন্টারনেটের যুগে কোনো কিছুই গোপন থাকে না। হয়তো 2-1 বছর এদিক সেদিক গোপন থাকে, তারপর কিন্তু প্রকাশিত হয়ে যায় কয়েক বছর পরে সবকিছুই। স্বাধীনতা যুদ্ধের সময় কি হয়েছে আমরা কিন্তু সবই প্রায় জানি এখন। তেমনি ভাবে এই পরিবর্তনটি কিভাবে হলো, কিসের জন্য এই কথাগুলো বলতে হলো, সেগুলো অবশ্যই আমরা জানতে পারবো। এবং যদি আমরা বেঁচে থাকি, তাহলে অবশ্যই আমাদের জীবনকালে জানতে পারবো। এর মধ্যে যে কোনো একটা কথা নিশ্চয়ই সত্য, দুটো কথা নিশ্চয়ই সত্য হতে পারে না। বাস্তবতা খুবই কঠিন, এটা মনে রাখতে হবে। আচ্ছা, মানে কঠিন বাস্তবতায় অসত্যটাও অনেক সময় অ্যাকসেপ্টেবল নাকি? আমি আমি অসত্যর কথা বলিনি, আমি বলেছি বাস্তবতার কথা। আচ্ছা, আপনার সেই ব্যাখ্যাটা একটু শুনি। তারেক রহমান আসলে একক সিদ্ধান্তে না, তাহলে কার সিদ্ধান্তে আসলেন বলে আপনার জানা? আমার মনে হয় আপনি তাকে জিজ্ঞেস করেন, কারণ জি। উনি সবচেয়ে ভালো জানেন। আর বাকি যারা আছেন, আপনি ধর কি আমরা কিছু গেস্ট, জানেন? মানে মনে হলো আপনি যেন কিছু জানেন, তাই জিজ্ঞাসা করলাম আপনাকে। আমরা শুনেছি, শোনা কথা সবাইকে বলতে হয় না। আচ্ছা, ঠিক আছে। ওকে, শোনা কথায় আবারও সেই পুরনো আলোচনা, শোনা কথা। এটা নিয়ে আপনার সাথে আগেও কথা হয়েছে যে শোনা কথায় কান দিব না দিব না। আহ, আপনারা এই যে নির্বাচন নিয়ে বলছেন, নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছেন, আপনারা দল থেকে তো করছেনই। আপনাদের নেত্রী শেখ হাসিনা তিনিও বলছেন যে এটি আসলে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয় রাতের ভোট, এটা আসলে সন্ধ্যা থেকেই এই ভোটটা শুরু হয়ে গেছে। কিন্তু আমি আসলে এই প্রশ্নটা করতে চাই আপনাকে যে এই যে অভিযোগ নির্বাচন নিয়ে, সেটি করে আপনাদের খুব লাভ হচ্ছে কি, বা আপনারা আসলে কেন করছেন? এটি একটা যৌক্তিক অভিযোগ হতে পারে যেটা ইনক্লুসিভ হয় নাই, বা আপনাদেরকে বাদ রেখে, বা আওয়ামী লীগের মতো একটা দলকে বাদ রেখে নির্বাচন করা হয়েছে। কিন্তু এই ভোটটার মধ্যে সুষ্ঠু হলো কি হলো না, এটা নিয়ে আপনারা আসলে কথা বলে লাভ কি? এমন কি যে যদি ভালো ভোট হতো তাহলে ফলাফলটা ভিন্ন হতো? ফলাফল নিয়ে মন্তব্য করা আসলে কঠিন, কিন্তু আপনি দেখেন, বিএনপি আগে 147টি অভিযোগ করেছে, জামাত করেছে 29টি, এনসিপি 27টি। এবং আপনি যদি আজকে কোর্টে যান, দেখবেন বিএনপির পক্ষ থেকে প্রায় 15টি নির্বাচনে কারচুপির অভিযোগে মামলা করা হচ্ছে। আপনি যদি দেখে থাকেন, জামাতের পক্ষ থেকে 32টি জমা পড়েছে, 8টি না 9টি মামলা ইতিমধ্যে রুজু হয়েছে যে নির্বাচনে কারচুপি হয়েছে। এখন যদি 300-র মধ্যে 50টি এরকম হয়ে থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে অবশ্যই এর মধ্যে কোনো ঘটনা ছিল। এবং আপনি এরকম দেখুন, ঘটনা ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে ঘটেছে? মানে ধরেন না, এটা আমি গতদিনও প্রশ্ন করছিলাম যে সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি, পুকুর চুরি, সাগর চুরি, এগুলো আমরা সব সময় প্রত্যেকটা নির্বাচনে শুনেছি। এর ব্যতিক্রম কি কখনো হয়েছে, যেটা আমি জানি না? আপনার আপনার কথা ধরে ধরি, যদি এর কোনো ব্যতিক্রমী না হবে 2026-এর নির্বাচন, তাহলে আওয়ামী লীগকে দেশ ছাড়তে হলো কেন? আওয়ামী লীগ তো এর চেয়ে খারাপ কিছু করেনি। এর চেয়ে খারাপ কিছু করে না। আওয়ামী লীগ তো আপ- নির্বাচনই করে নাই বলে, আওয়ামী লীগরা তো মানে আর কেউ কে ছিলই না, বলেছে? ওর মধ্যে নির্বাচন কি? না, আপনি আবার ভুল বললেন। গণতান্ত্রিক দেশে প্রত্যেকটা ব্যক্তি, আপনি আমার ভোট দেওয়ার অধিকার আছে, এবং ভোট না দিতেও দিতে পারি, সেটা আমার অধিকার আছে, সেটা আমার গণতান্ত্রিক অধিকার। তেমনি ভাবে প্রত্যেকটি রাজনৈতিক দলের ভোটে অংশগ্রহণ করার অধিকার আছে। আবার যদি কেউ না নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, সেটাও অধিকার আছে। কিন্তু অন্যায় হলো সেটি, যেটি গণতন্ত্রের পার্ট নয়, কাউকে জোর করে অন্যায়ভাবে নির্বাচনের বাইরে রাখা, যেটি 2026-এ নির্বাচন হয়েছে। জি, সেটি তো বটেই। জোর করে যদি বাইরে রাখা, সেটা সমালোচনা করতে পারেন। কিন্তু 14, 18 এবং 24কে আপনারা কিভাবে জায়েজ করবেন? যেখানে 14 আমি থেকে তো বলি নাই, যে এটা নির্ভুল নির্বাচন হয়েছে। আপনি যে প্রশ্নটি করেছিলেন যে আপনারা নির্বাচনে বাইরে রেখেছেন, না, নির্বাচনে কাউকে বাইরে রাখা হয়নি, নির্বাচনে কেউ অংশগ্রহণ করে নাই। আর এবার জোর করে বাইরে রাখা হয়েছে, এটা না কিন্তু বড় করার ঘটনা। পেছনেও যে কারণটা বলা হয় সেটি খুব অযৌক্তিক কি? যে যে আসলে 6টার মতো থাকতেও পারে, আসন পায়। থাকতেও পারে, থাকতেও পারে, কিন্তু যুদ্ধে অংশগ্রহণ না করে যুদ্ধের সমালোচনা করা কি সঠিক? অংশগ্রহণ তো তারা করেছে, 18 সালে করেছে। ন্যাড়া আর কয়বার বের তলায় যাবে? 18 সালে তো তারা পার্লামেন্টেও গেছে, গেছে তো, 6টা মাত্র সিট পেয়েছে। 6টা মাত্র সিট পেয়েছে। একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেননি, আর একটা সিট বাড়তো। আচ্ছা, 7টা। পেয়েছে। তারা তো 6টা সিট নিয়ে অনেক 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 দূরে এগিয়ে গিয়েছিল। বিশেষ করে রুমিন ফারহানা তো সংসদকে বেশ
কাঁপিয়ে রাখছে। তারা এগিয়ে গিয়েছিল সেটা তো প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে মানে এই কটা মাত্র সিট কেন অর্থাৎ পান? অর্থাৎ অর্থাৎ আমি আপনার শুনেছি কথা আপনাদের হচ্ছে সাথে যে বিভিন্ন সময় অর্থাৎ আলোচনায় বা ভারতীয় সাংবাদিকদের সাথে আলোচনায় তিনি বলেছেন, যেমন ভারতের প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিড়ী তিনি বলেছেন তিনি নাকি শেখ হাসিনার সাথে আমি তার সম্বন্ধে কোনো আলোচনা করতে চাই না। আমি তার সম্বন্ধে কোনো আলোচনা করতে চাই না। তিনি এই প্রেস ক্লাবের সভাপতি হতে পারেন, কিন্তু তিনি নিজের মন গড়া তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করেন। এর প্রমাণ আমরা গত 3, 4, 5 মাস ধরে পাচ্ছি। সুতরাং তিনিও কারো এজেন্ট হিসেবে কাজ করছেন কিনা সেটা আমাদের বিবেচনা করে দিতে হবে। আচ্ছা, তাহলে আসলে আপনি দেখেছেন হুম না, আমি একটা উদাহরণ দিই। জানুয়ারিতে 6 তারিখ সম্ভবত মাননীয় প্রধানমন্ত্রীর সাংবাদিক সম্মেলন হবে, এমন কোনো কথা বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা দলের পক্ষ থেকে বলা হয়নি। উনি বলে দিলেন জননেত্রী শেখ হাসিনা নিজে উপস্থিত হয়ে সাংবাদিক সম্মেলন করবেন। এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। যিনি অর্গানাইজ করছিলেন তার সাথে আমার কথা হয়েছে, যেহেতু আমি একজন পার্টিসিপেন্ট ছিলাম, আমিও সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করেছি। তাকে বলা হয়েছিল যে তিনি ভিডিও বার্তা দিবেন। এই ভিডিও বার্তাকে ওই যে চিলে কান নিয়ে গেছে বা এই কাকের বাচ্চা হয়েছে কুকিরের বাচ্চা হয়েছে গল্পটি আছে না, উনি সেই গল্পটিকে লম্বা করতে করতে জননেত্রী শেখ হাসিনাকে প্রেস ক্লাবে নিয়ে এসেছেন এবং এটা বিভ্রান্তির সৃষ্টি করেছেন। এটা আচ্ছা করা তার ঠিক হয় আচ্ছা, কিন্তু তিনি নিজে কোনো ভিডিও বার্তাটাও কেন দিলেন না? বাড়ানোর জন্য, ভিউ বাড়ানোর জন্য। অনেকে বলে না ভিউ ব্যবসায়ী আমরা, ভিউ বাড়ানোর জন্য বিতর্কিত কথাবার্তা বলে নিজের ইনকাম বাড়ানোর চেষ্টা অনেক। আমি যে ওনার কথা বলছি সেটা না, কিন্তু অনেকেই চেষ্টা করেন। তা আমার মাঝে মাঝে মনে হয় যে অনেকেই চেষ্টা করে যাচ্ছেন এইটা। আচ্ছা, সুতরাং এই কিন্তু কিন্তু ওই তাহলে গুজবের প্রশ্নটা, কারণে তিনি যে নিজে ভিডিও বার্তা দেবেন, ভিডিও বার্তা কেন দিলেন না? মানে তিনি কোথাও প্রকাশ্যে বা তার চেহারাটাকেও দেখছে না কেন, ভিডিও দেখাচ্ছে বার্তা না? তো তিনি, ভিডিও মানে সরি ভিডিও, আমার উচ্চারণ করতে ভুল হয়ে গেছে, অডিও বার্তার কথা বলা হয়েছে, ভিডিও বলা হয়, আচ্ছা আমি আচ্ছা আমি ভুল করেছি। ভিডিও শব্দ চলে এসেছে আসলে। আচ্ছা, তো এটা কেন, মানে তিনি কেন আসলে প্রকাশ্যে আসছেন না? আমি এছাড়াও মানে কাউকে কাউকে জিজ্ঞাসা করেছি, কিন্তু মানে এটা একটু জানতে চাই সত্যি যে কেন তিনি কিন্তু সামনে অনেক আসছেন। তিনি তো অনেক ইন্টারভিউ দিয়েছেন। হ্যাঁ, আপনি একটা ইন্টারভিউ নিলেন, আমি তাহলে সুযোগ যা পেলে, আপনি যদি সুযোগ করে দিতে পারেন আমি অবশ্যই তার ইন্টারভিউ নেব, অবশ্যই তার ইন্টারভিউ নেব যদি আপনি। আমরা চেষ্টা করতে আচ্ছা থাকি। আচ্ছা, চেষ্টা করতে থাকেন, নিশ্চয়ই সেই সুযোগটা পেলে নিব। কিন্তু এটা আমি, অনেক ইন্টারভিউ দিয়েছেন, কোথাওই তিনি প্রকাশ্যে আসেন নাই। এটাই আমার প্রশ্ন, তিনি প্রকাশ্যে আসেন না কেন? মানে প্রকাশ্যে তিনি আসেন না কোন অর্থে? মানে তার ওনার চেহারাটা আমরা দেখিনি, 5ই আগস্টের পরে আর তার চেহারা ছবিতে দেখিনি। ওনাকে দেখা যায় না কেন? হ্যাঁ, দেখা যায় না কেন এক্স্যাক্টলি? উনি যদি দেখাতে না চান এই মুহূর্তে, উনি যদি সময়ের অপেক্ষায় থাকেন, ওনার যদি স্ট্র্যাটেজি ওইটা হয়ে থাকে, তাহলে তো আমরা মনে করবো যে এই স্ট্র্যাটেজি নিয়ে উনি হয়তো চেষ্টা করছেন। ওনার স্ট্র্যাটেজি, আমরা এবারে কোনো কথা বলতে পারবো না, তো এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম। আচ্ছা, যেমন ধরেন এটা নিয়েও সম্ভবত আপনার সাথে কথা হয়েছিল, সজীব অজয় জয়ের সেই সাক্ষাৎকার আল জাজিরাকে দেয়া, তিনি বলছিলেন যে তার মা বৃদ্ধ হয়ে গেছেন। তিনি কি আসলে বৃদ্ধ, অসুস্থ এরকম একটা অবস্থায় কি তিনি আছেন? আপনারা হয়তো খোঁজ পাওয়ার চেষ্টা করেন বা খোঁজ রাখেন, এই জন্যই প্রশ্নটা আপনার কাছে। মানুষের বয়স হলে বৃদ্ধ বলা যেতে পারে, এটা তো হয়তো সেই অর্থে তিনি বলেছেন। পরবর্তী কিন্তু তিনি বলেছিলেন যে এল্ডারলি শব্দটা ব্যবহার করেছিলেন। প্রথমে ওল্ড ব্যবহার করে এল্ডারলি ব্যবহার করেছিলেন, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে শারীরিক এবং মানসিকভাবে তিনি হয়তো বা আমাদের চেয়ে ভালো আছেন। সর্বশেষ খবর বললাম যে তিনি হয়তো আমাদের চেয়ে ভালো আছেন। আচ্ছা, সুতরাং তাকে নিয়ে এত দুশ্চিন্তা করার দরকার নেই। ওই যে ছোটবেলায় শুনেছিলাম না যে শকুন নাকি দোয়া করে যে কখন গরু মারা যাবে। তো আমাদের ওই বিরোধী দলের অবস্থা হয়েছে, ওনার শারীরিক অবস্থা কতটুকু খারাপ একটু খোঁজ খবর নে না, দেখি কি হয়, একটু দেখ না যে শরীর কত খারাপ, কিভাবে থাকবে, কথা বলতে পারে কিনা, বুদ্ধি আছে কিনা, তারা চিন্তা করে আর কি। কারণ তার মতো নেতা বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধু পড়া আসেন, এ কথা স্বীকার করতেই হবে। তার মতো উন্নয়ন বাংলাদেশে কেউ করতে পারে। তার পরবর্তী তার মতো আপনাদের কে, মানে আলটিমেটলি তার 78 বছর বয়স হয়েছে, তার পরবর্তী নেতা কি আপনাদের, সে নিয়ে কোনো আলোচনা দলের মধ্যে? অবশ্যই আলোচনা আছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা নির্বাচিত হবে বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিলে কাউন্সিলরদের ভোটে। এটা সবসময়, এটা সবসময় হয়ে আসছে। বাংলাদেশ আওয়ামী লীগ 76 বছরের পরিণত একটি দল, যতবার সম্মেলন করেছে প্রায় 3 বছর পর পর, বিভিন্ন বিপর্যয়ের মধ্যে। বিএনপির জন্ম হয়েছে 79 সনের দিকে, মাত্র 6বার সম্মেলন করেছে। অন্যদের কথা বাদই দিলাম, একমাত্র দল যারা সম্মেলনের মধ্যে নেতা নির্বাচন তো করে। শীর্ষ নেতা কে হবে, এই সম্মেলন হলেও আমরা জানি, না হলেও আমরা জানি, মানে এটার কোনো ব্যত্যয় থাকে না আসলে। এটা তো জনপ্রিয়তা, ভ্যালু তো থাকবে। এটা তো বঞ্চ আপনাকে উল্টা বলি, এটা তো বেশি ভ্যালু, কারণ তার সমকক্ষ কেউ নেই।
এই জন্য তিনি হবেন, তাহলে এবং এটাই তো হওয়ার তারপরে কথা, কে তাই না? তারপরে কে তার রকমের কেউ যদি না থেকে থাকে আপনাদেরকে সজীব অজয় তিনি দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছিলেন, সেটিও গণমাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমে। আপনাদের পরবর্তী নেতা কি সজীব অজয় জয়? কারো ব্যক্তিগত ব্যাপারে মতামত দেওয়া আমার পক্ষে কঠিন, তবে আমি কথা বলেছি সজীব ওয়াজেদ জয়ও কিন্তু বলেছে, এবং নেত্রী নিজেও বলেছেন কাউন্সিলই নির্ধারণ করবে পরবর্তী নেতা কে হবেন, এবং গণতন্ত্রে বিশ্বাস করলে এটাই করা উচিত। জি। আম, আমি একটু পরের প্রশ্নে যাই যে আপনারা এই মানে মাঝে মাঝে শুনি শেখ হাসিনাকেই তিনিই কথা বলেন, তার কথা আওয়ামী লীগের অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে সেখানে প্রচারিত হয়। আপনাদের আসলে সংসদে দেখা যাচ্ছে না, কারণ আপনারা নির্বাচনে নাই, নির্বাচনে যেতে পারেন নাই, সংসদে নাই, আপনাদেরকে বাংলাদেশের মেইন যেতে দেওয়া হয় না এটা বলেন। আচ্ছা হ্যাঁ, যেতে দেওয়া হয় নাই, ফলে আপনারা নাই সংসদে। গণমাধ্যমে সেখানেও আপনাদের যেতে দেওয়া হয় না, ফলে আপনারা নাই, নাকি আসলে আপনারা যান না সেটাও বলতে পারেন। না সেখানেও না, নাই। আমাকে যদি কোনো গণমাধ্যম ডাকে বাংলাদেশের, আমি এই 1 ঘন্টা পরে ডাকলেও যাবো, কিন্তু আচ্ছা ডাকে না। আচ্ছা। গণমাধ্যম তো স্বাধীন, এই জন্য ডাকতে সাহস পায় না। জি, জি মানে বলুন। আবার রাজপথেও আপনাদের খুব একটা সারা শব্দ দেখা যায় না, মানে সেখানেও তো থাকতে দেওয়া হয় না, মানে কিছুতেই না, আপনাদের কোথাওই কিছু করতে দেওয়া হচ্ছে না। তাহলে আপনারা আসলে কোথায়? এবং দেখি যে আমি যদি বলি আওয়ামী লীগের সেই অফিসিয়াল ফেসবুক, যেখানে মাঝে মাঝে আপনাদের মানে সাবেক প্রধানমন্ত্রী আপনার আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা কথা বলেন বা নেতারা টুকটাক কথা বলেন, সেখানেও ফলোয়ার মাত্র 4.3 মিলিয়ন, মানে একজন সিঙ্গেল ব্যক্তিরও অনেকের এর চেয়ে অনেক বেশি ফলোয়ার্স থাকে। আপনারা আসলে মানুষের মধ্যে পৌঁছাচ্ছেন কি করে, নাকি আউট অফ সাইট আউট অফ মাইন্ড বা চোখের আড়াল মনের আড়াল হয়ে যাওয়ার একটা জায়গায় চলে আসছেন? প্রথমভাবে আপনার বলি, আওয়ামী লীগের পেজের ফলোয়ার 4.3 মিলিয়ন, অনেকের এর চেয়ে বেশি আপনি বলেছেন, কথাটা অনেকেরই সত্য। কিন্তু তারা কিভাবে তাদের ফলোয়ার বের করেছেন আমি জানি না। সেদিন দেখলাম আমার কাছে বিজ্ঞাপন এসছে যে 499 টাকা দিলে আপনাকে 10,000 ফলোয়ার দেওয়া হবে, 700 টাকা দিলে আপনাকে 20,000 ফলোয়ার দেওয়া হবে। তো আমার প্রশ্নটা রইলো আর কি আপনাদের কাছে, যে কে কিভাবে ফলোয়ার বৃদ্ধি করে, কে কিভাবে নিজের দাম বাড়ায়। আরেকটি কথা চিন্তা করে দেখতে হবে, যদিও বাংলাদেশে ডিজিটাল পদ্ধতি আওয়ামী লীগের প্রবর্তন করেছে, কিন্তু আওয়ামী লীগের মানুষ সত্যিকার অর্থে খেটে খাওয়া মানুষ। গরিব রিক্সাওয়ালা, ভ্যান চালক, কৃষক, শ্রমিক, তারা হয়তোবা ইন্টারনেট সম্বন্ধে না, ফেসবুক ব্যবহার করতে পারে, ইন্টারনেটে ভিডিও, ইউটিউবে সিনেমাও দেখতে পারে, কিন্তু ইন্টারনেট ইউজ করে না। এবং আপনি দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগের ভোট কিন্তু গ্রাম অঞ্চলে বেশি শহরের চেয়ে। এটা হয়তো একটা কারণ হতে পারে। আর তরুণদের মধ্যে বাংলাদেশে কি কম? কারণ তরুণদের মধ্যে কিন্তু আমি গ্রামে শহরে আমি ইন্টারনেট একটা কথা ব্যবহারের বলি, প্রবণতা সবচেয়ে বেশি। বাংলাদেশ কোন পার্টির, আপনার কাছে প্রশ্ন, যে কোন পার্টির ফলোয়ার সবচেয়ে বেশি আপনি বলতে পারবেন? না, আমি আসলে এটা হিসাব করে দেখি নাই, আমিও কমেন্ট। হিসাব করিনি, তবে বিএনপির সাথে দেখবেন, তাহলে বুঝতে এই দলটির সাথে করলে বোঝা যাবে। মানে ধরেন আমি এই কারণে আপনাদের ফলোয়ারের কথা বললাম, ফলোয়ারে আসলে খুব ব্যাপার না, কিন্তু যদি ধরেন আপনারা রাজপথে থাকতেন, গণমাধ্যমে থাকতেন, সংসদে বা নির্বাচনে কোথাও থাকতেন, তাহলে হয়তো এই প্রশ্নটাই আসতো না। আমি প্রশ্নটার উদ্দেশ্য হচ্ছে চোখের আড়াল হলে মনের আড়াল হচ্ছেন কিনা, আপনারা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছেন কিনা, মানে কোথাও আলোচনায় থাকছেন না, এরকম একটা অবস্থায় চলে যাচ্ছেন কিনা, এটা আমার প্রশ্ন ছিল। আপনারা জোর করে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, জোর করে গণমাধ্যমে যেতে দেওয়া হচ্ছে না, রাজপথে মিছিল করতে বাধা দেওয়া হচ্ছে, এ কথা ঠিক। এবং মিছিলগুলো যে খুব বড় হচ্ছে না, সেটাও ঠিক, আপনার কথা ঠিক। কিন্তু আওয়ামী লীগ যে সংগঠিত হচ্ছে, আওয়ামী লীগ আপনি দেখেন, আমি তুলনা করব না, তুলনা করা ঠিক না জামাতে ইসলামের সাথে। জামাতে ইসলাম কিন্তু কোনোদিন বিগত 15-20 বছরে কোনো বড় ধরনের সমাবেশ করেনি, এইটা অন্তর্বর্তীকালীন সরকারের আগ পর্যন্ত। কিন্তু পরবর্তীকালে হঠাৎ করে রাজপথে তারা নেমে পড়লো। তারা ওই যে গুপ্ত ছিল, বিভিন্ন সময় আপনাদের মধ্যে লুক্কায়িত ছিল। না, আমাদের মধ্যে তারা চলে এসেছিল, হুম। আমাদের ছাত্রলীগে সেটাই তাদের সেটাই। জেজ করার চেষ্টা দেখেন। হ্যাঁ, সেটার কথা বলছি। তা আমরা যে ভিতরে ভিতরে সংগঠিত হচ্ছি না, এটাই বা আপনারা কিভাবে জানবেন? মানে আপনারাও কি এখন এমনভাবে বিএনপি জামাতের মধ্যে কোথাও কোথাও মানে লুকিয়ে লুকিয়ে সংগঠিত হচ্ছেন? কথাটা ঠিক না, তাদেরকে আমরা লুকাতে বাধ্য করিনি। জামাত বিএনপি রেজিস্ট্রেশন কোনোদিন বাতিল করা হয় নাই, সুতরাং জামাতের করা তাদের হয়েছে। গুপ্ত করা। হ্যাঁ, জামাতের করা হয়েছিল। শেষ মুহূর্তে, শেষ মুহূর্তে একদম 24 সনে, শেষ মুহূর্তে 23 সনের শেষের দিকে। না, জামাতের মানে নিবন্ধন তো আগেই বাতিল হয়েছিল। নিবন্ধন বাতিল এক কথা, নিবন্ধন বাতিলের পরও জামাত ইলেকশন করেছে, ধানের শীষ প্রতীকে। জামাত সফল হয়ে গেছে, জামাত দাঁড়িপাল্লা প্রতীকে করতে পারে নাই। হয়েছে, সুতরাং জামাত রাজনীতি করেছে। নিবন্ধন কিন্তু বাতিল হয়েছে অল্প কয়েকদিন আগে। কিন্তু আওয়ামী লীগকে গত মে মাসে, 2024 সনের মে মাসে, 25 সনের মে মাসে, তাদেরকে তো রাজনীতি করার সুযোগ দেওয়া হচ্ছে না। তারপরও
চেষ্টা করছে, হ্যাঁ যতটুকু দেখার কথা ছিল আমরা স্বীকার করি ব্যর্থতা আছে, সংগঠিত হচ্ছে যত দ্রুত হওয়ার দরকার ছিল। কিন্তু একটা কথা মনে রাখবেন, বাংলাদেশ আওয়ামী লীগকে যেভাবে দেশ ছাড়তে হয়েছে, আপনি যদি ইরাকের কথা চিন্তা করেন, সিরিয়ার কথা চিন্তা করেন এবং বর্তমান ইরানের কথাও চিন্তা করেন, তাদেরও কিন্তু দেশ ছাড়তে হয়েছে। কিন্তু 2 মাসের মাথায় রাজপথে সেই দলের সমর্থনে মিছিল হয়েছে, 5 জনের হোক, 10 জনের হোক, 20 জনের হোক, সেটা কিন্তু বাংলাদেশে হয়েছে। ইরাক, সিরিয়া, লিবিয়া, ইরান এসব দেশে কিন্তু হয়নি, হয়েছে 5 বছর 10 বছর পরে। কিন্তু আওয়ামী লীগ কিন্তু রাজপথে, এমনকি 15ই অগাস্ট মাত্র 5 তারিখের 9 দিন পরে সেখানে কিন্তু ফুল দিতে গেছে বঙ্গবন্ধুর জাদুঘরে, স্মৃতিতে শ্রদ্ধা জানানো। সুতরাং একটা কথা খেয়াল রাখবেন, অন্য দেশে অন্যভাবে যে যেভাবে চিন্তা করুক না কেন, আওয়ামী লীগ ফিরে আসবে এবং জনপ্রিয়তা নিয়ে ফিরে আসবে। তার মধ্যে একটা উদ্যোগের কথা আমি শুনছিলাম, সাবেক প্রধানমন্ত্রী তার একটা ভয়েস ক্লিপ এরকম, সেখানে আমি শুনছিলাম যে এরপর থেকে যত নির্বাচন হবে, সেটি আইনজীবীদের নির্বাচন হোক বা ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক, সব নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করবে এবং দরকার হলে কোনো সামাজিক সংগঠনের নামে হলেও এই অংশগ্রহণটা করবে। মানে তাই যদি হয় তাহলে জাতীয় নির্বাচনে এভাবে করে কেন অংশগ্রহণ করলো না আওয়ামী লীগ? বড় একটা পার্থক্য আছে জাতীয় সংসদ নির্বাচনের সাথে স্থানীয় নির্বাচনের। স্থানীয় সরকারের নির্বাচন এখন থেকে প্রতীকবিহীন হবে, কিন্তু জাতীয় সংসদ নির্বাচন প্রতীক দিয়ে হয়, দলীয় প্রতীকে। কিন্তু আপনারা স্বতন্ত্রও করতে পারতেন। কেউ কেউ স্বতন্ত্র করতে পারে, কিন্তু দলীয় প্রতীকে হয়। এবং দলীয় প্রতীকে বাংলাদেশ বা পার্শ্ববর্তী দেশগুলো যদি ইতিহাস দেখে থাকেন, দলীয় প্রতীক ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করা যেতে পারে, কিন্তু নির্বাচনে ফলপ্রসূ হওয়া সম্ভব হয় না, বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে। আপনি দেখেন, স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রতীক থাকবে না, সুতরাং কোনো পার্টির প্রতীক থাকবে না, সুতরাং যে কেউ অংশগ্রহণ করতে পারে। এবং আমরা নিজেরাও প্রস্তুতি নিচ্ছি আমাদের দলের নেতা কর্মীদের দিয়ে, যাতে যে নির্বাচনই আসুক না কেন, আমরা সেই নির্বাচনে যাতে আমাদের ছোট এলাকার মানুষজন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, সেই চেষ্টা আমরা